এমন এমন কিছু কাজ করেছেন যেগুলোর টাইটেল দেখলে মনে হবে যে এই কাজটা মোশাররফ ভাইয়ের করা লাগবে। মোশাররফ ভাইকে একবার প্রশ্ন করেছিলাম, ঠিক একই রকম ভাবে ওই বাচ্চু ভাইয়ের মতোই তার অবস্থা, এবং তিনি উত্তরটা একই রকম দিয়েছিলেন যে অনেকের ঈদ বা সংসার চলে, মোশাররফ করিমকে দিয়ে একটা কাজ করালে। এটা অনেকগুলো বছর ধরে হয়ে আসছে। স্টারডম মানুষের কিছু কিছু মানুষের, সবার না, কিছু কিছু মানুষের এমন একটা পর্যায়ে চলে যায় যখন সেই মানুষটা সব আলোচনার বাইরে একটা ফিলোসফিক্যাল টার্ম হয়ে যায়। অর্থাৎ আপনি ওই সস্তা সস্তা নাটক যে টাইটেলগুলো করেছে, ওই নাটকগুলো আমি নিজেই একটু দেখি, তো একটু দেখি বলতে গিয়ে মোশাররফ করিমের অভিনয় দেখতে দেখতে পুরো নাটকটা দেখা হয়ে গেছে। সো এটাই হচ্ছে একজন জাত শিল্পীর মূল বৈশিষ্ট্য, যে মানুষটি তার ভেতরে সত্তায় শুধুমাত্র অভিনয়টাই জানেন এবং সেটি করে যেতে চান, এবং কাউকে কোনো রকম হার্ম না করে। অনেকে বলেন যে তাকে রিচ করা মুশকিল, কিন্তু মোশাররফ করিম অবধি যখন আপনি অ্যাসোসিয়েট হয়ে যাবেন তখন তিনি সবচেয়ে বেশি হেল্পফুল পারসন। এটা আমি অনেক নির্মাতার কাছ থেকে শুনেছি। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সাদাসিধী কথায়। একজন অতি মানব যেমন শব্দ আমরা বলি, অতি দানবীয় শিল্পী, খুব পজিটিভ অর্থে যদি বলতে হয় তাহলে তার নাম মোশাররফ করিম। আমরা খুব পজিটিভলি সমালোচনা করতাম বা রাগ হতো, বিরক্ত হইতাম, কিন্তু প্রচন্ড ভালোবাসতাম বাচ্চু ভাইকে। আয়ুব বাচ্চু ভাইয়ের স্টুডিওতে আমাদের একদল 4 থেকে 5 জন সাংবাদিক, গীতিকার, প্রায় সময় আমরা সন্ধ্যাবেলা এবি কিচেনে আড্ডা দিতাম এবং আত্মসমালোচনা চলতো। সেই জায়গায় আমরা প্রচুর পরিমাণে কথা বলতাম যে বাচ্চু ভাই কখনো কাউকে ফেরাতেন না। এই অর্থে বলছি যে কোন একজন নবীন বরণ করার জন্য হয়তো কোন একটা গ্রাম থেকে আসছে বা উপজেলা সদর থেকে, সদর কলেজেস থেকে আসছে, তার হয়তো বাজেট নাই, তখন বাচ্চু ভাই মিনিমাম 5 লাখের নিচে এলআরবি মুভ করে না। অনেক আগের কথা বলছি, আজ থেকে প্রায় 25 বছর আগের কথা বলছি। কিন্তু তার কাছে হয়তো তার অর্ধেকেরও কম আছে, তো তিনি সময় মিলায় একটা সময় দিয়ে তাকে বিদায় করবেন। কোন একটা মিক্স অ্যালবামের অ্যারেঞ্জার, সে হয়তো খুব বেশি মিউজিক জানে না, কিন্তু একটা সুর করে আসছে কোনো মতে, সে প্রডিউসার কাছ থেকে টাকা পেয়েছে বা বাচ্চু ভাইয়ের গানটা হলে তার একটা মিক্স অ্যালবাম তৈরি হবে, সে এসে আরজি করেছে। এগুলো খুব বাস্তবতা, আমাদের চোখে দেখা। বলেছে, বস এই গানটা যদি আপনি গান তাহলে আমার এবার রিটটা আমার সংসার দিয়ে চলে। বাচ্চু ভাই অবলীলায় ওই সুরের হয়তো ধারে কাছে কিছু নাই, সে নিজে সুর করে কম্পোজিশন করে তার নামে দিয়ে দিয়েছে। এরকম একাধিক অ্যালবাম, মিক্স অ্যালবাম বেরিয়েছে। ফিল্মের ক্ষেত্রেও তাই, কাউকে কখনো তিনি না করতে পারতেন না বা করতেন না। যখন প্রশ্ন করতাম যে একটু বাস বিচার করে চলেন, মানে আপনি হিমসেলফ একটা বিশাল ব্র্যান্ড রক মিউজিকে, তখন উনি একটা কথাই বলতো যে আমি সকাল থেকে এবি কিচেনে ঢুকি, একদম কৃষক জিনিস, কৃষকরা যেমন এই ধান বনে যত্ন নেয়, নিজের কাজটা করতে থাকে, আমি ঠিক ওই রকম কাজ করে যাই। কাউকে ফেরালে তার মনে আমি কষ্ট দিতে চাই না যতক্ষণ আমি না পারি। আমি মনে করি মোশাররফ করিম ভাই আমাদের টিভি ইন্ডাস্ট্রির আয়ুব বাচ্চু। মোশাররফ করিম এমন কিছু দারুণ প্রোডাকশন করেছেন, দারুণ গল্পের কাজ করেছেন, যেগুলো কাল্ট হয়ে থাকবে সত্যিকার অর্থেই। আজ থেকে হয়তো 20 বছর 50 বছর পর, যেগুলো ইউটিউবে এখন তো সবকিছুই খুব রিজার্ভ থাকে, সেগুলো নিয়ে আলোচনা হবে, এটা নিশ্চিত করে বলা যায়। তেমনি এমন কিছু কাজ করেছেন যেগুলোর টাইটেল দেখলে মনে হবে যে এই কাজটা মোশাররফ ভাইয়ের করা লাগবে। মোশাররফ ভাইকে একবার প্রশ্ন করেছিলাম, ঠিক একই রকম ভাবে ওই বাচ্চু ভাইয়ের মতোই তার অবস্থা, এবং তিনি উত্তরটা একই রকম দিয়েছিলেন যে অনেকের ঈদ বা সংসার চলে, মোশাররফ করিমকে দিয়ে একটা কাজ করালে। এটা অনেকগুলো বছর ধরে হয়ে আসছে। মোশাররফ করিম, আপনারা হয়তো তার ক্যারিয়ার, তার যেহেতু ইন্টারভিউ কম বা তিনি টিভিতে অ্যাপিয়ার করেছেন বিভিন্ন টকশোর অতিথি হিসেবে খুবই কম, সো সেই জন্য তার কথা, তার শৈশব যে বেড়ে ওঠা, এগুলো মানুষের একটু কম জানা। কিন্তু মোশাররফ করিম একেবারেই থিয়েটারের সবচেয়ে নবিশ যে কাজ করে, বিভিন্ন রকম ফুটফরমাস খাটে বা কাজ করে দেয়, সেই থেকে আজকে আমরা বলি যে নাট্য জগতের মহারাজ তিনি হয়ে উঠেছেন। এই যে ইন্ডাস্ট্রিকে সার্ভ করা, আমি সবসময় সব ক্ষেত্রে বলার চেষ্টা করি যে ইন্ডাস্ট্রির হয়ে কাজ করা, যে আমার ইন্ডাস্ট্রিতে ও বিপদে আছে, এই কাজটা করলে ও হয়তো ভালো একটা কাজ করতে পারবে, তার ক্যারিয়ারে না হোক সে এই সংসারটা চালাতে পারবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে শিল্প কি ওর সংসার চালানোর জন্য? শিল্পের তো একটা দায় রয়েছে। স্টারডম মানুষের কিছু মানুষের, সবার না, কিছু মানুষের এমন একটা পর্যায়ে চলে যায় যখন সেই মানুষটা সব আলোচনার বাইরে একটা ফিলোসফিক্যাল টার্ম হয়ে যায়।
অর্থাৎ আপনি ওই সস্তা সস্তা নাটক যে টাইটেলগুলো করেছে ওই নাটকগুলো আমি নিজেই একটু দেখি, তো একটু দেখি বলতে গিয়ে মোশাররফ করিমের অভিনয় দেখতে দেখতে পুরো নাটকটা দেখা হয়ে গেছে। সো এটাই হচ্ছে একজন জাত শিল্পীর মূল বৈশিষ্ট্য, যে মানুষটি তার ভেতরে সত্তায় শুধুমাত্র অভিনয়টাই জানেন এবং সেটি করে যেতে চান এবং কাউকে কোনো রকম হার্ম না করে। হ্যাঁ, মোশাররফ করিমকে পাওয়া যায় না বা মোশাররফ করিম এই ঘরানায় কাজ করেন ইত্যাদি নানান রকম কিছু সাইড টক রয়েছে মোশাররফ করিম সম্পর্কে। অনেকে বলেন যে তাকে রিচ করা মুশকিল, কিন্তু মোশাররফ করিম অবধি যখন আপনি অ্যাসোসিয়েট হয়ে যাবেন তখন তিনি সবচেয়ে বেশি হেল্পফুল পারসন। এটা আমি অনেক নির্মাতার কাছ থেকে শুনেছি। এবং মোশাররফ করিম যখন কাউকে ট্রাস্ট করেন তখন তার স্ক্রিপ্টটা না পড়ে অনেক সময় হ্যাঁ বলে দেয় যে কাজটা করব। এটা এক অর্থে যেমন আপনি সমালোচনা করতে পারেন, আর এক অর্থে তার প্রতি যে ট্রাস্টওয়ার্দি এইটা বিষয়টা আপনি খুব স্পষ্ট দেখতে পারেন যে মানুষটা সাবলীল, মানুষটার ভিতরে কোনো ট্রিকিনেস নাই। পাশাপাশি দেখবেন যে মোশাররফ করিম কখনো কোনো জায়গায় কোনো বিষয় নিয়ে কারো সম্পর্কে কোনো ব্যাড কমেন্ট করেনি কখন। এবং তার ফিলোসফিক্যাল টার্ম তিনি ভীষণভাবে কবিতা পড়েন, সাহিত্যের প্রতি। আমি আমার ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স বলি। মোশাররফ করিম ভাইয়ের সাথে আমার অনেক আগে মানে একেবারে শুরুর পর্যায়ে একটা চ্যানেলে মাত্র 10-12 মিনিটের একটা অন স্ক্রিন আড্ডা হয়েছিল, ওইটা আমি আর ইউটিউবে খুঁজে পাই না, কিন্তু এরপরে আমি অনেকবার চেয়েছি। রাত আড্ডা আমার 6 বছরের সেশনে এতগুলো পর্ব হয়ে গেছে, প্রত্যেকটা মাসে আমি মোশাররফ ভাইকে নক করি না এমন হয় নাই। কিন্তু এটা আমার দুর্ভাগ্য বা মোশাররফ ভাইয়ের সাথে আমার মানে কোনো রকম দূরত্ব দ্বন্দ্ব কখনো তৈরি হয়নি, কিন্তু তার সাথে আমার ওই লাইভের সময়টা মেলে নাই। এরপরে যখন কোলাহল দিলাম, কোলাহলের নিকেতনে তিনি প্রায় আসতেন এবং আমি পত্রিকার সূত্রে বা নানান বিষয় সূত্রে তাকে ফোন দিতাম। ফোন তখন হয়তো পাওয়া যেত না, পরে ব্যাক করতাম। তো এরকম একটা দিনে আমি একদিন ফোন করেছি, ফোন করে পাইনি, মেসেজ দিয়ে রাখলাম যে খুব জরুরি দরকার মোশাররফ ভাই, আপনার সাথে 2 মিনিট কথা বলতে চাই। তো তিনি কল ব্যাক করলেন, প্রায় 2টা বেজে পার হয়ে গেছে, 2:15 মতো। তিনি কল করে মানে এমন ভাবে কথা বললেন যে ওনার সাথে আমার অনেক দিনের পরিচয়, এবং বললেন যে ওই শোটা দেখলাম, খুব ভালো কথা বলেন আপনি, চুপচাপ করে শুনতে থাকেন, এমন এমন জায়গায় পয়েন্টে ধরিয়ে দেন। ওনার কথাটা ভালো লাগলো। দেখলাম যে উনি কমপক্ষে 4 থেকে 5টা শোর আমার আগে পিছে সেই শোগুলোর ভালো মন্দ বলতে লাগলেন। তো শেষে বললেন যে দেখেন তানভীর ভাই, আমি আপনার কত বড় ভক্ত। তো স্বাভাবিকভাবে একটা বড় মানুষকে খুশি করার জন্য, প্রেজ করার জন্য বলে থাকেন যে না, তাকে আঘাত না করি, যেহেতু আমি তাকে তার যে ভীষণ ভক্ত এটা বারবার জানাইছি, তাকে চাইছি। এরপরে একদিন বললো যে না, একটা আড্ডা দিতে চাই, আপনি যেহেতু শুটিং সেটে আসেন না। আমি বলি যে এর আগে কিন্তু অনেকবার মোশাররফ ভাই বলেছেন যে আপনি আমার সেটে চলে আসেন, আমরা 1 ঘন্টা সময় বের করে নেব। তো আমার কখনো ওই শুটিং সেটে যে মানে একটা সেটের ভিতরে উনি একটা চরিত্রের ভিতরে আছেন, তার ভিতরে আমার কিছু প্রশ্ন, আমার প্রশ্নগুলো তো একটু বায়োগ্রাফিক্যাল হয় এবং থটফুল হয়। মানে থটফুল হয় বলতে আমি ইন্ডাস্ট্রির কিছু ভেতরের কথা জানতে চাইতে, ওই পরিবেশে ওইসব প্রশ্ন করা যায় না, এবং ওই আড্ডাটাও হয় না আমি যে টাইপের আড্ডা দিতে পছন্দ করি। তো আমি বলছি যে মোশাররফ ভাই, আমি আপনারা একটু আলাদা চাই, মানে যেখানে আপনি আমার সাথে আড্ডা দেওয়ার জন্য বসবেন ওই সময়টুকু আমার দেন, অন্তত 1 ঘন্টা দেন। তো কোনোভাবেই সময় মেলানো যায়নি। তো লাস্টে আমরা একদিন সময় মেলালাম, রাত 3টার দিকে আসবেন, বুঝেন অবস্থা। তো রাত 3টার দিকে আসবেন, কারণ কি? কারণ ঈদের তাও প্রায় মাসখানেক আগে উনি উত্তরা থেকে বেরোবেন, 12টা 12:30টার মধ্যে ছেড়ে আসবেন, এবং ছেড়ে এসে আমরা কোলাহল নিকেতনে, আমার বাসা যেহেতু ধানমন্ডি, তো আমি ওই দিন বললাম যে আমি অফিসেই থাকবো, আমরা সেটে যেদিন শুটিং থাকে ওই দিন তো আরো 2-3 জন মানুষ বেশি থাকে, সবাইকে রাখলাম যে 3টার দিকে আসবেন মোশাররফ ভাই। আমরা সেট ফেলে বসে আছি, 12টা বলে এই আধা ঘন্টার মধ্যে রওনা দিয়ে দেব। এরপরে যথারীতি 1 ঘন্টা পার হয়ে গেছে, 1.5 ঘন্টা মাথায় ওই পরিচালক ফোন দিলেন যে তানভীর ভাই প্লিজ আমাকে ক্ষমা করেন, রাগ করেন না, এরকম আমাদের আরো 2 ঘন্টা লাগবে, আজ মনে হয় মোশাররফ ভাইরে ছাড়তে পারবো না। মোশাররফ ভাই ফোন দিয়ে বললেন তানভীর ভাই প্লিজ আমাকে ক্ষমা করেন, রাগ করেন না। তো আমরা তখন প্রায় 2:45 বাজে, তখন আর ছেলেপেলেদের নিয়ে কোথায় যাবো, আমরা অফিসে থাকলাম, কিন্তু মোশাররফ ভাইরে পাইলাম না। তো এরকম কিছু আক্ষেপ আছে যে মোশাররফ ভাইকে অন স্ক্রিন আমি এখনো আড্ডা দিতে পারি নাই। কিন্তু মানুষের সাথে ফোনে আমার যখন কথা হয়েছে, কমপক্ষে 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিট কথা হয়েছে। উনি নানান বিষয়ে প্রশ্ন জানতে চান এবং আমারও কথা বলতে আরাম লাগে। এবং দেখা হয়েছে 2-3টা প্রোগ্রামে, বিভিন্ন রেস্টুরেন্টে আমরা হয়তো খেতে গিয়েছি, একসাথে বসে হয়তো আলাপ হয়েছে। তো এই বিষয়গুলো একজন মানুষের সাথে মোহবিষ্ট হয় কখন? যখন মানুষটার ভেতরটা রিচ থাকে। আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর মানুষ অভিনয় করেন, টিভিসি করেন, নির্মাণ করেন, কিন্তু সবার ভেতরটা না শিল্পবোধ বা সাহিত্য সমৃদ্ধ না। মোশাররফ করিমকে দেখলে মনে হবে না যে উনি আসলে সাহিত্য সমৃদ্ধ কোনো মানুষ। মানে সরি টু সে, আমি অন্যভাবে নেন না, মানে ওনার যে ক্যারিয়ারগ্রাফ, ধরেন 1 মাসে উনি 20টা নাটক করলো বা 10টা নাটক, 10টা নাটকের মধ্যে 8টা নাটক কিন্তু বড় লোকের জামাই পালায় গেছে, ডাবল বউ, দ্বিতীয় স্ত্রীর প্রেম, এইরকম উদ্ভট নামের
কিন্তু ওনার স্টারডমের পাওয়ারটা এমন, ওইসব কাজ করেও যেমন ম্যাস পপুলারিটি দিয়েছে, আবার শিল্পমানের একটি কাজ করেও মোশাররফ করিম দারুণ একটা অনুভব দিয়েছে। একটা এক্সপিরিয়েন্স বলে আমি শেষ করি। আমি তখন কলকাতায় একটা রেকর্ডিং এর কাজে গিয়েছি। তো যে দেখি যে কলকাতার হোর্ডিং এ সয়লাব কি হুব্বা নামে একটা ছবি মুক্তি পেয়েছে। আমি অনেকের বাংলাদেশি অনেকের ছবি, আরো অনেক ছবি মুক্তি পেয়েছে, কিন্তু হুব্বার সময় আপনারা যদি মনে করে থাকেন যে হুব্বা যেহেতু বেশ প্রভাবশালী একজন রাজনৈতিক নেতার পরিচালনায়, যদিও উনি ব্রাত্য বসু এবং উনি নিজেও কবি এবং খুব ভালো মানের নির্মাতা, সো তার এসে প্রভাবের কারণে হোক, তার ক্যারিশমার কারণে হোক, কলকাতায় এত বিলবোর্ড আমি খুব কম দেখেছি বাংলাদেশি কোনো তারকার। তো দেখে মনটা ভরে গেল। আমি ছবি তুলে মোশাররফ ভাইরে হোয়াটসঅ্যাপ করলাম। তো মোশাররফ ভাই তার 2 দিন আগে কলকাতা থেকে গেছেন। তো আমার বললো যে আপনি 2 দিন আগে থাকলে তো আমরা কলকাতায় একটা আড্ডায় ফেলতাম, মানে আমাদের সময় হয়ে যেত, কারণ কলকাতায় তো আর আমি এত ব্যস্ত ছিলাম না। তো তার কয়েকদিন পরেই ছবিটা মুক্তি পাবে। আমি তার আগে ঢাকা চলে আসলাম, ছবিটা দেখে ঢাকা আসলাম এবং দেখার পর আমি একটা রিভিউ লিখলাম। সেটি ব্রাত্য বসু অনেকেই শেয়ার করেছিলেন। একটা মানুষ কতটা ভার্সেটাইল হলে তখন যে ধরনের চরিত্র কাজ করছিলেন মোশাররফ ভাই, ঠিক তার রিভার্স অ্যাঙ্গেলে হুব্বা চরিত্রটি কাজ করেন। হুব্বা নিয়ে অনেক ভালো মন্দ আছে, কিন্তু আমার কাছে একটা অদ্ভুত আন্ডারগ্রাউন্ড যে রামগোপাল ভার্মার একটা বাংলা ভার্সন মনে হয়েছে। আমি এনজয় করেছি ডিউ টু মোশাররফ করিমের দুর্দান্ত অভিনয়। তো এই ধরনের মানুষগুলো আমরা খুব বেশি প্রশংসায় রাখি না কেমন। আর যখন কথা বলছি তখন তার জন্মদিনে তার যে কাজের নিয়ে আলোচনা, তাকে বসিয়ে রেখে তার একটা কাজের বিশ্লেষণধর্মী একটা সেমিনার বলি, আড্ডা বলি, একটা দেশে এগুলো শিল্প চর্চার জন্য খুব জরুরি। একটা বয়স তো হয়েছে, একটা বিশাল সময় মোশাররফ করিম দিয়ে গেছেন। অনেকের ক্ষেত্রে আমি বলি, মোশাররফ করিম, জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী থেকে শুরু করে যারা জাত অভিনেতা, এইসব মানুষদের নিজস্ব চাওয়া কিন্তু থাকে সম্মান, যে রাষ্ট্র তাকে কতটা ওন করলো। সো ওই জায়গায় নির্মোহ এবং নির্দলীয় মানুষ যেমন আমার কম, তেমনি এক সময় আমরা দেখেছি একাধিক তারকা চাটুকারে পরিণত হয়েছিল। সেই জায়গায়ও কিন্তু মোশাররফ করিমকে আপনি ফেলতে পারবেন না। তো সেই জায়গায় অনুবদ্ধ একটা মানুষ, দারুণ এক শিল্পী। আপনাকে শ্রদ্ধা জানানোর জন্য আমি কিছু কথা খরচ করলাম, একেবারে আপনার প্রতি রেসপেক্টটুকু প্রদর্শনের জন্য। আপনি অনেক অনেক ভালো থাকবেন মোশাররফ ভাই। আপনার সাথে আমার তো অনস্ক্রিন আড্ডা হয় নাই, বা মনের মতো একটা আড্ডা দিতে পারি না, কিন্তু নিশ্চয়ই দেশে গিয়ে আমরা আড্ডা দেব। কিন্তু আপনার সাথে যে মনের মিল, এবং বরিশালে জন্ম হওয়া বলে, আমি নিজেও বরিশালে বলে, বরিশালের এই যে ওন করে যে বরিশালের মেধাবী মানুষ কারা কারা অনেক আছে, আমি বান্ডেল অফ পার্সন, তার ভিতরে আপনার নাম 3-4 জনের পরে বলে ফেলি যে মোশাররফ করিম আছে। এগুলো গর্বস্বর আমাদের। তেমনই এক অসাধারণ মানুষ। অনেক অনেক ভালো থাকবেন, দেখা হবে নিশ্চয়ই। সবাই মোশাররফ করিম যাতে তার নিজের ভাবনায় নিজের মতো করে বাঁচতে পারে, তেমন একটা পারিপার্শ্বিকতা, সমাজ, রাষ্ট্র আমরা দিতে পারি, সেটি আমরা যৌথবদ্ধভাবে যেন তৈরি করি। আল্লাহ হাফেজ।